সিনানের প্রেরিত ফেদাই ছিল ১৫-১৬ জন। তার মধ্যে ৭ জনের হাতে মশাল। এরা এসেই সবাইকে ঘিরে ফেলল। ওদের একজন হুঙ্কার ছেড়ে বলল, উভয় মেয়েকে আমাদের হাতে দিয়ে দাও। শেখ সিনানের নির্দেশ, মেয়েদের দিয়ে দিলে সবাইকে নির্বিঘ্নে ছেড়ে দেওয়া হবে। নাসরি ছিল অভিজ্ঞ লড়াকু। সহযোদ্ধাদেরকে আগেই টিলার আড়ালে লুকিয়ে রেখেছিল সে। ইশারা করল সাথীদের। অমনি সবাই একসাথে ফেদাইদের ওপর ঝাঁপিয়ে পড়ল। নাসরের সাথীরা বর্ষার আঘাতে কয়েক ফেদাইকে ধরাশয়ী করে ফেলল। নাসের সাথীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ওদের ঘোড়ার ওপর সওয়ার হয়ে যাও। নাসের নিজেও ওদের একটি ঘোড়া ধরে তাতে সওয়ার হয়ে লিজাকে তার পিছনে তুলে নিল। বলল, খুব শক্ত করে ধরে রাখো, খেয়াল করো পা যাতে আটকে না যায়। সিনানের ফেদাইরা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ল। তারা হাতের মশালগুলো ফেলে দিয়েছিল। নাসের ও তার সহযোদ্ধারা মরণপণ মোকাবেলা করল। একটি ঘোড়া দৌড়ে পালিয়ে যাওয়ার আওয়াজ শোনা গেল। পালিয়ে যাওয়া অশ্বারোহী ছিল গোমস্তিন। সে ছিল খুবই দ্রুত ও চালাক। অবস্থা বেগতিক দেখেই পালিয়ে গেল। ফেদাইরা নাসেরের ঘোড়ার উপরে লিজাকে দেখে ফেলেছিল। তারা চাচ্ছিল মেয়েটিকে জীবিত কবজা করতে। ৩-৪ জন অশ্বারোহী নাসেরকে ঘিরে বর্ষা দিয়ে তার ঘোড়াকে আহত করার জন্য আঘাত হানছিল। নাসের রণাঙ্গনের চিতা। সে বেষ্টনীর মধ্যেও নিজের ঘোড়ার দেহ অক্ষত রেখে ২ ফেদাইকে ধরাশায়ী করল। তাকে বিদ্যুৎ বেগে ঘোড়া দৌড়াতে হলো। সেই সাথে চকিতে মোড় নিতে হলো। লিজা এমন অবস্থায় নিজেকে সামলাতে পারছিল না। তার পা পাদানি থেকে খসে পড়েছিল। এক পর্যায়ে দ্রুত বেগে ঘোড়ার মোড় নেয় লিজা ছিটকে মাটিতে পড়ে গেল। লিজাকে পড়ে যেতে দেখে ফেদাইরা ঘোড়া থেকে লাফিয়ে পড়ে ওকে ধরে ফেলল। নাসের খুব দ্রুত ঘোড়া চালিয়ে ওদের আঘাত করতে চাইলে ওরা নাসেরের আঘাতের মুখে লিজাকে সামনে ধরে দিল। এতে হতোদ্যম হয়ে গেল নাসের। এক পর্যায়ে নাসেরও নেমে পড়ল ঘোড়া থেকে। ঘোড়া থেকে নেমে নাসের দেখল তার আশেপাশে নিজেদের কেউ নেই। ঘেরাও এর মধ্যে নিজের ঘোড়া এবং লিজাকে সামলাতে গিয়ে সাথীদের প্রতি ভ্রুক্ষেপ করার সুযোগ পায়নি সে। নাসের কয়েকবার ফেদাইদের উপর আঘাত হানল, কিন্তু প্রতিবারই তার আঘাত রোধ করতে ফেদাইরা লিজাকে সামনে ধরে দিল। অবশেষে জীবন বাজি রেখে শুরু করলো ওদের সাথে বর্ষা যুদ্ধ। একাকী ৪ জনের সাথে মোকাবেলা করতে গিয়ে নিজেও জখম হলো, কিন্তু ততক্ষণে আরও ২ ফেদাই কুপোকাত। নাসেরকে আহত দেখে লিজা চিৎকার শুরু করে দিল, নাসের তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না নাসের, প্রভুর দোহাই তুমি চলে যাও নাসের, তুমি একাকী এদের সাথে পারবে না, চলে যাও। কিন্তু নাসের মরিয়া হয়ে উঠল লিজাকে বাঁচাতে। এদিকে লিজাও সমান তালে চিৎকার করতে লাগলো। এক পর্যায়ে নাসের চিৎকার করে বলে উঠল, চুপ করো লিজা, ওরা তোমাকে কখনোও নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, নিজের সংকল্প বাস্তবে প্রমাণ করে দেখালো নাসের। সব ফেদাইকে মারাত্মকভাবে আহত করে দূরে সরিয়ে দিল নাসের। শেষ পর্যায়ে ওর সামনে দাঁড়ানোর মতো আর কেউ রইল না। ময়দান ফাঁকা হয়ে যাওয়ার পর একটি ঘোড়াকে ধরে সেটিতে লিজাকে বসিয়ে নাসের চড়ে বসল তার পিছনে। খুব দ্রুত ছুটিয়ে দিল ঘোড়া। যেখানটায় তাদের তাঁবু ছিল সেখানে সে দেখে ময়দান একেবারেই ফাঁকা, কেউ নেই, সবই লাশ। কয়েকজন ফেদাই মারাত্মকভাবে আহত হয়ে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, আর সাথীরা লড়াই করে সবাই মৃত্যুবরণ করেছে। খ্রিস্টান কর্মকর্তাও নিহত হয়েছে, কিন্তু তেরেসাকে কোথাও দেখা গেল না। সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো নাসের। রাতের শেষ প্রহরের শুকতারা মিটিমিটি জ্বলছে। দিক ঠিক করে ঘোড়া ছুটিয়ে দিল নাসের। অনেক দূর এসে ঘোড়া থামালো সে। লিজা, এখন বলো, কোথায় যেতে চাও তুমি? তোমাকে একাকী পেয়ে তোমার অসহায়ত্বের সুযোগে আমি তোমার ওপর নিজের মত চাপিয়ে দিতে চাই না। তুমি যদি বলো তোমার এলাকায় পৌঁছে দিতে, আমি মোটেও কুণ্ঠাবোধ করব না, কারণ তুমি এখন আমার কাছে পবিত্র আমানত। এটা করতে গিয়ে আমি কারাবরণ করতেও দ্বিধা করব না। তোমার সাথেই আমাকে নিয়ে চলো নাসের, তোমার আশ্রয় আমাকে নিয়ে নাও, বলল লিজা। বাকি রাত একটানা ঘোড়া হাঁকালো নাসের। ভোরের আলো পূর্বাকাশে উঁকি দিলে অন্ধকার কেটে যেতেই এলাকা পরিচিত মনে হলো। এ এলাকাতেই নাসের একবার তার দল নিয়ে ঝটিকা অভিযানে এসেছিল। এখানে অনেক উঁচু উঁচু পাহাড়ি টিলা আর গিরিখাদ রয়েছে। যেতে যেতে নাসের একটি পাহাড়ি ঝর্ণার কাছে চলে এলো। ঝর্ণাটি ছিল পাহাড়ির ঢালে। উভয়েই ঘোড়া থেকে নেমে প্রাণ ভরে ঝর্ণার পানি পান করলো এবং ঘোড়াকেও পানি পান করালো। নাসেরের পরিধেয় কাপড় রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। সারা শরীরে অসংখ্য জখম, কিন্তু ততক্ষণে জখম থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। নাসের ক্ষতস্থানগুলো ধুয়ে দেখল জখমগুলো বেশি গভীর নয়, আবার রক্তক্ষরণ শুরু হতে পারে এ আশঙ্কায় ক্ষতস্থানগুলো পরিষ্কার করল না। লিজা পানি পান করে টলতে টলতে একটু দূরে টিলার পিছনের দিকে চলে গেল। ঝর্ণা থেকে উঠে নাসের ওকে খুঁজে বের করলো। দূরে গিয়ে একটি বড় পাথরের ওপরে পা ছড়িয়ে বসে পড়ল লিজা। নাসেরের দিকে তার পিঠ। লিজার সামনে অনেকগুলো মৃত মানুষের হাড়গোড়, মাথা, খুলি, বুকের পাঁজর, হাত পায়ের হাড় যত্রতত্র বিক্ষিপ্ত। গোটা শরীরের কঙ্কালও রয়েছে কয়েকটি।
এগুলোর মধ্যে কয়েকটি তরবারি বর্ষাও পড়ে আছে। মাথার একটি খুলি লিজার সামনে, সম্ভবত কোনো মেয়ে মানুষের মাথার খুলি হবে সেটি। মুখের হাড়ের সাথে একটু একটু চামড়াও শুকিয়ে রয়েছে। মাথার খুলির সাথে দীর্ঘ কয়েক গাছি চুল। এটি নিঃসন্দেহে নারীর কঙ্কাল, উরুতে বর্ষাবিদ্ধ। গলার সোনার হাড়টি এখনও আটকে রয়েছে। কঙ্কালের চারপাশে রেশমি কাপড়ের ছেঁড়া টুকরো। নাসের পা টিপে টিপে অতি সন্তর্পণে লিজার পিছনে গিয়ে দাঁড়ালো। লিজা একমনে নারী কঙ্কালে মগ্ন। হঠাৎ দুহাত কানে চেপে বিকট চিৎকার করল লিজা এবং চকিতে মুখ ফিরিয়ে ঘুরে উঠল। খপ করে ওকে ধরে ফেলল নাসের। কাঁপতে শুরু করলো লিজার শরীর। নাসের ওকে পাঁজা কোলা করে ঝর্ণার ধারে নিয়ে এলো। মাথায় পানি দিয়ে দীর্ঘ সময় শুইয়ে রাখার পর লিজা যখন স্বাভাবিক হলো, তখন নাসের জিজ্ঞেস করলো, তুমি চিৎকার করেছিলে কেন? হাই, আমি আমার জীবনের করুণ পরিণতি দেখতে পাচ্ছিলাম, খুবই বিষণ্ণ কণ্ঠে বলল লিজা। সম্ভবত তুমি কঙ্কালটি দেখে থাকবে। সেটি আমার মতো কোনো নারীর। সম্ভবত সেও আমার মতো রূপ সৌন্দর্যের জাদু ব্যবহার করত। হয়তো যে কোনো পুরুষকে সে রূপের ফাঁদে ফেলে নাকানি চুবানি দিতে পারত। হয়তো সেই নারী ভাবত তার রূপ জৌলুস কখনো নিঃশেষ হবার নয়, সে চির সজীব হয়ে চিরদিন একইভাবে থাকবে। তুমি কঙ্কালটির উরুতে বিদ্ধ খঞ্জর দেখেছ? গলায় সোনার হার দেখেছ? এই খঞ্জর আর এই সোনার হার যে উপাখ্যানের কথা বলে, সেটি আমারই জীবন লেখ্য। অন্য যেসব কঙ্কাল ও বর্ষা তরবারি পড়ে রয়েছে তা শত সহস্রবার শোনা গল্পেরই প্রতিবিম্ব। এসব গল্প কখনো আমি গভীরভাবে অনুধাবন করিনি, কিন্তু আজ এই নারী কঙ্কাল দেখে আমার মনে হয়েছে এ যেন আমারই মাথার খুলি, আমারই কঙ্কাল। এই শুকনো কঙ্কালে আমার শরীরের রক্ত মাংস সংযোজন করা হলে আমারই রূপ প্রতিফলিত হবে। এ যেন দিব্যি দেখতে পাচ্ছি আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ একদল বুনো শকুন খুবলে খুবলে খাওয়ার জন্যে কাড়াকাড়ি করছে। একটি শকুন যেন আমার অক্ষি কোটর থেকে চোখের মণি টোকর দিয়ে বের করে নিচ্ছে। একটি হায়নাকে দেখলাম আমার তুলতুলে গোলাপি গণ্ডদয়ের মসৃণ গোস্ত খুবলে নিচ্ছে, চিবুচ্ছে। জঙ্গলি জীবজন্তুরা আমার শরীরের সব কিছু লুটে নেওয়ার পর কঙ্কালটি পড়ে রয়েছে। আমার মনে হলো কঙ্কালের বিকশিত ভয়ানক দাঁতগুলো আমাকে ভর্ৎসনা করে বলছে, দেখো দেখো, এই হবে তোমার পরিণতি। মনে হলো আমার হৃৎপিণ্ডটা যেন কোনো ভয়ঙ্কর জন্তু মুখ গহরে নিয়ে আয়েসে চিবুতে শুরু করেছে। লিজা, আর কদিন পর ওখানে গিয়ে দেখবে ফিদাই, তোমার সাথী এবং অন্যান্যদেরও একই অবস্থা। হ্যাঁ, ওখানেও একই দৃশ্যের জন্ম হবে। মরদেহের কঙ্কাল, মাথার খুপড়ি, বর্ষা, তরবারি সবই ওখানে পাওয়া যাবে। ওখানেও হয়তো তুমি তেরেসার কঙ্কালে খঞ্জর বিদ্ধ দেখতে পারো। এরা যেমন নারীর জন্য মরেছে, ওরাও নারীর জন্যই ধ্বংস হয়েছে, বলল নাসের। হ্যাঁ, তাই ঠিক নাসের, বলল লিজা। আমি যদি আমার পেশা ত্যাগ না করি, তাহলে আমাকেও এদের মতো করুণ পরিণতির শিকার হতে হবে। এমন মরু প্রান্তরে একদিন আমার এই সোনার দেহ নিয়ে শিয়াল শকুনে কাড়াকাড়ি করবে। আজ আমার দেহ পাওয়ার জন্যে যারা আমাকে আদর, সোহাগ ও মাল দৌলত পেশ করে, ওরাই একসময় আমাকে হত্যায় প্রবৃত্ত হবে। নাসের, দুঃখের বিষয়ে মানুষ নিজ চোখে এসব করুণ পরিণতি দেখেও শিক্ষা নেয় না। মানুষ দেখে না কত লোক বিত্ত, দৌলত, ক্ষমতা আর রূপ যশের অহংকার অহমিকায় ধ্বংস হয়েছে। নাসের, আমি আত্মপরিচয় জেনে গেছি। আমি দেখে ফেলেছি আমার পরিণতি। নাসের, তুমি শুনে রাখো, খোদা তোমাকে দিয়েছে সুপৌরষ ও সুন্দর চেহারা। আমার বিশ্বাস, যে কোনো নারী তোমাকে দেখলে একান্তে পাওয়ার লোভ করবে। এমত অবস্থায় তোমারও একই পরিণতি বরণ করতে হবে। ওই বর্ষা, তরবারি আর কঙ্কালগুলো দেখে নাও, ওগুলোতে দেখতে পাবে তোমার মতো পুরুষেরও করুণ পরিণতি। লিজা এভাবে কথা বলছিল যেন জিনে ধরেছে তাকে। সে দুনিয়া তাকে দরবেশের মতো গুরু গম্ভীরভাবে এসব কথা বলছিল, যেন জীবনের যাবতীয় চাকচিক্য, ধোঁকা, প্রতারণার পরিণতি দিব্যি চোখে দেখছে সে। আসলে নিজের জীবনের মর্মান্তিক পরিণতির স্বরূপ তার চোখে উন্মোচিত হয়ে পড়েছিল। নাসের, আমার আসল পরিচয় আজ আমি তোমাকে বলে দিচ্ছি, বলল লিজা। আমি তোমাকে দেখাবো আমার রূপ ও জৌলুসের বৈশিষ্ট্য। সে তার বুকে একটা থাপ্পড় মেরে নীরব হয়ে গেল। সে তার গলার সোনার হারটি একটানে ছিঁড়ে হাতের মুঠে নিল এবং ঝর্ণার স্রোতে ছুড়ে দিল। হাতের আঙ্গুল থেকে হীরার আংটি খুলে পানিতে নিক্ষেপ করল। বলতে লাগলো, আমিও এক মহা ধোঁকা, মায়াবিনী মোহমায়া। আমিও তোমাকে ধোঁকা দিচ্ছিলাম। তোমার প্রতি আমার হৃদয়ের টান থাকলেও আমার কর্তব্যের ভূত আমার ঘাট থেকে কখনো নামেনি। ফেদাইদের হামলা আমার চোখ খুলে দিয়েছে এবং এসব নরকঙ্কাল আমার চোখের সামনে কঠোর বাস্তবকে উন্মোচিত করে দিয়েছে। আমি নিজের চোখেই আমার মৃত্যু আর লাশ দেখতে পাচ্ছি। এই দৃশ্যের মুখোমুখি না হলে আমি জানতাম না যেখানে তোমাকে নিয়ে যাচ্ছিলাম সেখানে তোমার ভাগ্যে কি জুটত, আর আমার ভালোবাসা, আমার প্রেমেরই বা কি পরিণতি ঘটত। নাসের, কঠিন ধোঁকার শিকার হয়ে পড়েছিলে তুমি। এখন তোমাকে সব সত্য ঘটনা বলে দিচ্ছি। আমি এ আশায় তোমার সাথে প্রেমের ভান করেছিলাম যে তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলে
তোমাকে দিয়েই আইয়ুবীকে হত্যা করাবো। গোমস্তাগিন আইয়ুবীকে খুন করার জন্যে, ভাড়াটে খনি আনার জন্যে শেখ সিনানের দুর্গে গিয়েছিল। সিনান বলেছিল আইয়ুবীকে হত্যা করার জন্যে খ্রিস্টানদের সাথে কৃত চুক্তি মতো সে 4 ফেদাই পাঠিয়েছে। দীর্ঘদিন যাবৎ সে 4 জন আইয়ুবী হত্যা মিশনে কাজ করছে। এরা যদি আবারও ব্যর্থ হয় তবে সে আর কোনো ফেদাইকে আইয়ুবী হত্যার জন্য পাঠাবে না, কারণ সে নাকি আইয়ুবী হত্যা মিশনে অনেক ফেদাই হারিয়েছে। এক পর্যায়ে আমাদের কর্মকর্তা সেই দুর্গে এসে পড়ল। গোমস্তাগিন আইয়ুবী হত্যার জন্য সহযোগিতা চাইলে সিনান বলল, আইয়ুবীকে হত্যা করতে তোমরা পারবে না। আমরা আইয়ুবীর ঝটিকা বাহিনীর 4 যোদ্ধা তোমাকে দিচ্ছি। এদের তৈরি করে সাইফুদ্দিনকে খুন করিয়ে ফেলো, তাহলে তোমার একচ্ছত্র আধিপত্য আরও সম্প্রসারিত হবে। কিন্তু আমাদের অফিসার গোমস্তাগিনকে বলল, সাইফুদ্দিন কোনো জরুরি ব্যাপার নয়, আমার জন্য জরুরি হলো আইয়ুবীকে হত্যা করা। এজন্য আইয়ুবীর 4 যোদ্ধাকে আপনি ব্যবহার করতে পারেন। অতবার সিদ্ধান্ত হলো আমি যাতে তোমাকে আমার প্রেমের ফাঁদে ফেলে আইয়ুবী হত্যায় তৈরি করে নিই। আমি বেঁচে থাকতে আইয়ুবীর দিকে বক্র দৃষ্টিতে তাকাবো, তাও আমার পক্ষে অসম্ভব লিজা, বলল নাসের। দুনিয়ার এমন জাদু, এমন কোনো শক্তি নেই যে আমাকে এতটা বিভ্রান্ত করে ফেলবে। হাসল লিজা, বলল, আমি মনে প্রাণে কখনো এই মিশনকে গ্রহণ করিনি। অবশ্যই এতে কোনো সন্দেহ নেই আমরা কঠিন পাথরকেও পানি বানাতে পারি। এরপর লিজা তার অতীত জীবনের ইতিবৃত্ত সব জানালো। বলল, সাইফুদ্দিনের কাছে কতদিন কিভাবে কাটিয়েছে সে। সবশেষে নাসেরের কাছে জানতে চাইল, এত পাপপঙ্কিলতা জানার পরও তুমি কি আমাকে গ্রহণ করবে? আমি এখন খাঁটি মনে ইসলামে দীক্ষিত হতে চাই নাসের। তুমি যদি খাঁটি মনে ইসলাম গ্রহণ করে অতীত জীবনের জন্য তওবা করো, তাহলে তোমাকে গ্রহণ না করা হবে আমার জন্য পাপ। তবে সুলতান আইয়ুবীর অনুমতি ছাড়া এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, বলল নাসের। আরও বলল, অতীতের সব গ্লানি, সব দুশ্চিন্তা মাথা থেকে দূর করে দাও। তুমি যদি ভবিষ্যতে সুন্দর জীবনের আগ্রহী হও, তাহলে আমাদের ধর্মই একমাত্র তোমাকে কাঙ্ক্ষিত সুন্দর পুতপবিত্র জীবনের নিশ্চয়তা দিতে পারে। আচ্ছা লিজা, তুমি কি জানো যে 4 জন ফেদাই সুলতানকে খুন করতে তৎপর, এরা কোন বেশে গেছে এবং এরা কিভাবে সুলতানকে আক্রমণ করবে? এর বেশি কিছু আমি জানি না, জবাব দিল লিজা। আমার সামনে এর বেশি কিছু বলা হয়নি। আমার এখন উড়াল দিয়ে তুর্কমান পৌঁছা দরকার। যত তাড়াতাড়ি পারা যায় এ ব্যাপারে সুলতানের দেহরক্ষী এবং সুলতানকে সতর্ক করা জরুরি। লিজাকে সামনে বসিয়ে নিজে ওর পিছনে চড়ে ঘোড়া হাঁকালো নাসের। যে কোনোভাবে তুর্কমান পৌঁছানোই তার লক্ষ্য। তার দৈহিক উত্তেজনা, শিহরণ সবকিছু লীন হয়ে গেছে সুলতানের জীবন আশঙ্কায়। কর্তব্যের অনুভূতি নিজের প্রেমকে দূর করে দিয়েছে। সে একজন যোদ্ধা হিসেবে পুনর্জন্ম লাভ করেছে। ফিরে পেয়েছে সে পূর্বের সেই গেরিলা কমান্ডারের সত্তা। শুধু যে নাসেরের এই পরিবর্তন তা নয়, লিজাও বদলে গেছে সম্পূর্ণরূপে। সে আর আগের মতো মায়াবিনী গোয়েন্দা তরুণী জাদুরানী নয়। সে যে এক সুঠাম যুবকের বাহুবন্ধনে তার ইচ্ছার পুতুল। বিন্দুমাত্র তার মধ্যে সে অনুভূতি নেই, নেই তারুণ্যের জৈবিক শিহরণ। সে যে এক তরুণী আর নাসেরের মতো এক টকবগে যুবকের বাহুবন্ধনে একই ঘোড়ায় আরোহী, সেদিকে ভ্রুক্ষেপ নেই লিজার। লিজার দৃঢ় বিশ্বাস, পাপ পঙ্কিল জীবন ত্যাগ করে পুতপবিত্র জীবনের দিকে যাচ্ছি আমি। সেই জীবন দিতে পারে ইসলাম, এবং নাসরের মতো যুবকরাই সে পবিত্র জীবনের প্রতীক। অতঃপর কদর্য অসুন্দরের কোনো গন্ধ নেই তাদের স্পর্শ ও অবস্থানে, যদিও তারা একই অশ্বপৃষ্ঠের আরোহী। বোজা ও নবজ দুর্গের দুর্গপতিরা সুলতানের দূতের কাছে আত্মসমর্পণ করে দুর্গের অধিকার আইয়ুবের হাতে তুলে দিয়েছিল। আইয়ুবী দুর্গের সৈন্যদেরকে তার সেনাবাহিনীতে আত্মীকরণ করে দুর্গের মধ্যে বিশ্বস্ত একদল সেনাবাহিনীকে পাঠিয়ে দুর্গের নিয়ন্ত্রণ কবজা করলেন। কিন্তু ইজাজ দুর্গের দুর্গপতির ধৃষ্টতাপূর্ণ আচরণ ও ঔদ্ধত্য সুলতানকে আগ্নেয়গিরির মতো ক্ষুব্ধ করে রেখেছিল। তিনি ইজাজ ও আলেপ্পোর দিকে অগ্রাভিযানের পরিকল্পনা করছিলেন। বরাবরের মতো অগ্রাভিযানের আগেই তিনি অগ্রবর্তী গোয়েন্দা ইউনিট পাঠিয়ে দুর্গের অবস্থান ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানার ব্যবস্থা করলেন। গোয়েন্দাদের বলে দিলেন কিভাবে আলেপ্পো এজাজ দুর্গকে কবজা করতে হবে। এ ব্যাপারে সার্বিক পরিস্থিতি তোমরা ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসবে। গোয়েন্দারা ইতোমধ্যে আলেপ্পো ইজাজ দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থার পরিপূর্ণ রিপোর্ট সুলতানকে জানিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে সুলতান নিজেই স্ফীত লক্ষ্যবস্তুকে জানার জন্যে নিজেই সেখানকার ভৌগোলিক ও পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ করতে ছদ্মবেশে বেরিয়ে পড়তেন। এ সময় তিনি বডিগার্ড ও সহকারী পতাকাবাহীদের সাথে নিতেন না। লাল রঙের মধ্যে সাদা ডোরাকাটা তার একটা ঘোড়াও তিনি ব্যবহার করতেন না, কেননা তার একান্ত ঘোড়াটিকে শত্রুবাহিনীর কমান্ডার চিনত। বডিগার্ড ও সহকারী ঝান্ডাবাহীদেরকে নিয়ে গেলে ব্যাপারটি তো আর গোপন রাখার উপায় ছিল না। সুলতানকে অনুরোধ করা হয়েছিল নিরাপত্তা বাহিনী ছাড়া তিনি যেন কখনো একাকী কোথাও না যান। কিন্তু তিনি জীবনে কখনো নিজের নিরাপত্তার পরোয়া করতেন না। আর এই মুহূর্তে তার মন মেজাজ ছিল খুবই উত্তপ্ত।
শত্রুদেরকে তিনি যেমন নাকানি চুবানি খাইয়েছেন, শত্রুরাও তার বাহিনীর অপরিমেয় ক্ষতি সাধন করেছে, যার ফলে শত্রুদের চূড়ান্ত আঘাত করতে তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি চাচ্ছিলেন অতি অল্প সময়ে ঘরের শত্রু বিভীষণদের খতম করে আসল শত্রুদের মোকাবেলায় ফিলিস্তিনের দিকে অগ্রসর হতে। এ অঞ্চলটি ছিল ঘন টিলা এবং ঝোপঝাড়ে ভরা, মাটি ও পাথুরে, জায়গায় জায়গায় আবার গভীর গিরিখাদ। এসব এলাকায় একাকী বের হওয়া ছিল সুলতান আইয়ুবের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একদিন কিছুটা ঝাঁঝালো কণ্ঠে প্রধান সেনাপতি হাসান বিন আবদুল্লাহ তাকে বললেন, সুলতান মুহতারাম, আল্লাহ না করুন কোনো শত্রুদের প্রাণঘাতী হামলা যদি সফল হয়ে যায়, তবে ইসলামী সালতানাত আপনার মতো দ্বিতীয় কোনো সুলতান জন্ম দিতে সক্ষম হবে না, আর জাতির কাছে আমরা মুখ দেখাতে পারবো না। ভবিষ্যৎ প্রজন্ম আপনার নিরাপত্তা নিয়ে ব্যর্থতার জন্যে আমাদের কবরে ভর্ৎসনা করে আমাদের প্রতি ঘৃণা প্রকাশ করবে। আল্লাহ যদি আমার মৃত্যু কোনো ফেদাই কিংবা খ্রিস্টান গুপ্তচরের হাতেই লিখে থাকেন, তবে তা কি আমি রুখতে পারবো? বাদশাহ যখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আর সে জাতির ইজ্জত আবরু নিরাপত্তা বিধানের যোগ্য থাকে না। নিহত হওয়ায় যদি আমার বিধিলিপি হয়ে থাকে, তাহলে তো আমার কর্তব্য কাজটি সেরে ফেলার জন্যে তোমাদের উচিত আমাকে সুযোগ দেয়া। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আমাকে বন্দি করে রেখেও না। আমার মনের মধ্যে রাজা বাদশার মতো রাজত্বের কোনো মোহ সৃষ্টি করো না। তোমরা তো জানো কতবার আত্মঘাতী আক্রমণ হয়েছে আমার উপর। আল্লাহ প্রত্যেকবারই আমাকে হেফাজত করেছেন, এবারও সে আল্লাহ আমাকে হেফাজত করবেন। তিনি সবচেয়ে বড় নিরাপত্তাদাতা। সুলতান আইয়ুবের একান্ত নিরাপত্তা কর্মকর্তা তার নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন, কারণ ইতিপূর্বে সুলতানের উপর অনেকগুলো প্রাণঘাতী আক্রমণ হয়েছে। দেখা গেছে প্রতি মরণঘাতের সময়ই সুলতান ছিলেন একাকী এবং তার নিরাপত্তা রক্ষীদের অবস্থান ছিল আশেপাশে। বেশিরভাগ আক্রমণ নিরাপত্তা রক্ষীরা দ্রুত পরিস্থিতি নিজেদের আয়ত্তে এনে ঘাতকদের কাবু করতে সক্ষম হয়েছে। এরপর থেকেই সুলতান তার একান্ত নিরাপত্তা রক্ষীদের আশেপাশে রেখে নিজে হারিয়ে যেতেন। এদিকে প্রধান সেনাপতি হাসান বিন আবদুল্লাহ দূর থেকে সবসময় সুলতানকে নজরে রাখার জন্যে একটি চৌকস সেনা ইউনিট গঠন করেছিলেন, যাদের দায়িত্ব ছিল সুলতানের অজ্ঞাতেই তারা সুলতানের নিরাপত্তার স্বার্থে তাঁর উপর নজরদারি রাখবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত না ঘটতে পারে। কিন্তু কেউ জানত না দীর্ঘদিন ধরেই 4 ঘাতক ফেদায়ী সুলতানকে হত্যার উদ্দেশ্যে মরুভূমিতে অহর্নিশি ঘুরে বেড়াচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য আইয়ুবকে খুন করা। এরাই ছিল সেই ফেদায়ী যাদের সম্পর্কে ইসিয়াদ দুর্গপতি শেখ সিনান গোমসগিনকে বলেছিল। এই 4 খুনি ফেদায়ীর পরিকল্পনা ছিল যুদ্ধ কবলিত এলাকার বিপন্ন মানুষের বেশে আইয়ুবের সংস্পর্শে গিয়ে তাকে খুন করবে। কিন্তু তাদের এই পরিকল্পনার কোনোই প্রয়োজন হলো না। এরা দেখল সুলতান আইয়ুবী কোনো নিরাপত্তা রক্ষী ছাড়াই মরুভূমিতে একাকী ঘুরে বেড়ান। এটা ছিল ফেদায়ীদের জন্য দারুণ সুযোগ। শিকার না চাইতেই হাতের নাগালে এগিয়ে আসছে। কিন্তু ফেদায়ীদের অসুবিধা ছিল তীর ধনুকের অপ্রাপ্তি। মাত্র একটি তীর এবং ধনুক থাকলেই তারা দূর থেকে আইয়ুবীকে নিশানা করতে পারত, কিন্তু তাদের পক্ষে তীর ধনুক বহন করা সম্ভব ছিল না, কারণ এতে আইয়ুবীর ভ্রাম্যমান গোয়েন্দাদের হাতে ধরা পড়ার আশঙ্কা ছিল। ফলে বড় ধরনের ছোরা বা খঞ্জরি ছিল ফেদায়ীদের প্রধান হাতিয়ার। এদিকে লিজাকে ঘোড়ায় বসিয়ে নাসের উল্কার বেগে ঘোড়া দৌড়ালো। লিজা তাকে বলে দিয়েছিল 4 ফেদায়ী সুলতানকে খুন করার জন্যে অনেক দিন থেকে চেষ্টারত রয়েছে। নাসেরের একমাত্র লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব সে দ্রুত পৌঁছে সুলতানের বিপদাশঙ্কা সম্পর্কে প্রধান সেনাপতিকে অবহিত করবে। কিন্তু নাসের চাইলেও তার পক্ষে খুব বেশি দ্রুত পৌঁছা সম্ভব ছিল না। একে তো তাদের অভীষ্ট লক্ষ্য অনেক দূর, তাছাড়া একই ঘোড়ায় 2 জন আরোহী। তাকে বাধ্য হয়ে পথে থামতে হয়েছে, ঘোড়াকে দানাপানি খাইয়ে বিশ্রাম দিতে হয়েছে। ঘটনাক্রমে নিরাপত্তার ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে সুলতান আইয়ুবী একাকী ময়দানে চলে এলেন। 4 ফেদায়ী সুলতানকে একাকী ঘুরতে দেখে পরিকল্পনা বাস্তবায়নে টিলার আড়ালে লুকিয়ে পড়ল। এই এলাকাটি ছিল সেনাবাহিনীর অবস্থান থেকে অনেক দূরে বিজন প্রান্তরে। আশেপাশে কোথাও লোকালয় ছিল না। এই বিজন প্রান্তরেই মরু শিয়ালের মতো শিকারের খোঁজে থাকত ফেদায়ীরা। ময়দানে রাত কাটাত। সুলতানকে সুযোগ পাওয়ার মতো অপেক্ষায় ফেদায়ীরা সুযোগের জন্য প্রহরা গুনত। এদিকে সূর্য ডুবে যাওয়ার পর নাসের লিজাকে নিয়ে ঘোড়া হাঁকাচ্ছে, কিন্তু ঘোড়ার চাল বলে দিচ্ছে তার দ্রুত চলার ক্ষমতা নিঃশেষ হয়ে আসছে। নাসের ঘোড়ার বোঝা হালকা করতে এক লাফে মাটিতে নেমে লাগাম হাতে নিয়ে পায়দল চলতে শুরু করলো। রাত বাড়তে লাগলো। নাসেরের সেদিকে খেয়াল নেই। লিজা তাকে বারংবার জানান দিচ্ছে ঘোড়ার পিঠে আর বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। তার হাড়গুলো ব্যথায় চুরচুর হয়ে গেছে। নাসের নিজেও ক্ষুদ পিপাসায় কাতর, তারও শরীর অবসন্ন, কিন্তু তবুও যাত্রাবিরতি করেনি সে। লিজাকে বলল, লিজা
তোমার আর আমার জীবনের চেয়ে সুলতানের জীবন অনেক বেশি দামি। আমার বিলম্বের কারণে যদি সুলতানের কিছু হয়ে যায় তবে আমি মনে করব আমি সুলতানের হন্তারক। রাত শেষ হয়ে পূর্বাকাশে সূর্য যখন উঁকি দিচ্ছে, নাসের তখন আর হাঁটতে পারছে না। পা টেনে হেঁচড়ে হেঁচড়ে এগুচ্ছে। ঘোড়ার পিঠে মাথা রেখে শুয়ে পড়েছে লিজা। ঘোড়া নিতান্তই ধীর গতিতে হাঁটছিল। এক জায়গায় ঘাস ও পানি দেখে থেমে গেল ঘোড়া। লিজা ঘোড়ার পিঠ থেকে মাথা তুলে বলল, আল্লাহর দোহাই নাসের, এটাকে আর তুমি টানা হেঁচড়া করো না, একটু ঘাস পানি খেতে দাও। ঘোড়া পানি পান করে নেওয়ার পর নাসের সেটির লাগাম ধরে আবার চলতে শুরু করলো। ঘোড়া আর দৌড়াতে পারছিল না। নাসের নিজেও হাঁটতে অক্ষম হওয়ায় ঘোড়ার পিঠে সওয়ার হলো। লিজার দুধে আলতার চেহারা নীল হয়ে গেছে। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নাসেরের জানা ছিল না সুলতান এখন কোথায়। সুলতান তখন তুর্কমান ত্যাগ করে আরও অনেক সামনে অগ্রসর হয়েছেন। এমনকি তুর্কমানের পর কুহে সুলতান পেরিয়ে তিনি আরও সামনে চলে গেছেন। নাসেরের সামনে তখন আদিগন্ত তুর্কমান ময়দান। সে ভেবে কুল পায় না কিভাবে এই বিশাল ময়দান পাড়ি দেবে। সূর্য তখন মাথার উপরে উঠে গেছে। সুলতান আইয়ুবী তার একান্ত কর্মকর্তাকে সাথে নিয়ে একটি বিজন পাথুরের টিলাময় প্রান্তরের পরিস্থিতি পরখ করার কাজে ব্যস্ত। একান্ত কর্মকর্তাকে এক জায়গায় রুটি দিয়ে তিনি একাকী হারিয়ে গেলেন। একটি টিলার উপরে উঠে তিনি চারদিক পর্যবেক্ষণ করছেন। সুলতান হয়তো তার সেনাদলের অগ্রাভিযানের কৌশল নির্ধারণের চিন্তায় ছিলেন, আর এদিকে সেই টিলার আড়ালে লুকিয়ে থেকে সুলতানের গতিবিধি দেখছিল চার ফেদায়ী। মোক্ষম সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। নিচে আসতে দাও, সাথীকে এই বলে থামালো এক ফেদায়ী। তার নিরাপত্তা বাহিনী হয়তো কাছেই কোথাও লুকিয়ে আছে। যাই হোক, আজ আর তাকে যেতে দেব না, বলল অপর এক ফেদায়ী। শুধু একজন যাবে, বলল ওদের দলনেতা। পিছন দিক থেকে আঘাত করতে হবে, প্রয়োজন পড়লে অন্যরাও শরিক হবে। সুলতান আইয়ুবী টিলার ওপর থেকে নেমে ঘোড়ায় চড়ে অন্যদিকে রওনা হলেন। ফেদায়ী পিছনে পিছনে এগুতে লাগলো, কারণ সুলতানকে আঘাত করার মতো উপযোগী ছিল না জায়গাটি। সুলতান আবার ঘোড়া থেকে নেমে একটি টিলার উপরে উঠে গেলেন। একটু পরেই টিলার উপর থেকে নেমেই ঘোড়ার লাগাম ধরে হাঁটতে লাগলেন। ফেদায়ীরা তার কাছেই লুকিয়েছিল। এরা এবার সুযোগ মনে করে সামনে অগ্রসর হতে লাগলো। সুলতান অশ্বারোহণ করে ময়দানের দিকে যাওয়ার ইচ্ছায় অশ্বপৃষ্ঠে উঠতে যাবেন, ঠিক এ সময় তার কানে কারো দৌড়ানোর পায়ের আওয়াজ ভেসে এলো। ঘাড় ফেরাতে ফেরাতে এক ফেদায়ী 1 ফুট দীর্ঘ একটি খঞ্জর হাতে নিয়ে সুলতানের অবস্থান থেকে 3-4 হাত কাছাকাছি পৌঁছে গেল। আইয়ুবী তাকে দেখে ফেললেন। দ্রুত তার খঞ্জর বের করে ফেললেন সুলতান। ফেদায়ী আঘাত হানল। সুলতান তার হাতলে নিজের হাতল ঠেকিয়ে আঘাত রুখতে চাইলেন, কিন্তু ফেদায়ী ছিল ভীষণ শক্তিশালী। সে বাধা ঠেকিয়ে পুনরায় আঘাতে উদ্যত হলো, কিন্তু এর আগেই সুলতান ফেদায়ীকে আঘাত করলেন, কিন্তু আঘাত রুখে দিল সে। টিলার ওপাশ থেকে তখন বেরিয়ে এলো আরেক ফেদায়ী, এসে সুলতানকে পিছন দিক থেকে আঘাত করল। সুলতান সেই আঘাতও রুখে দিলেন, কিন্তু তার বাজুর চামড়ায় আঁচড় লাগলো। একাধিক আক্রমণকারীর আঘাত থেকে আত্মরক্ষার জন্য সুলতান ঘোড়াকে আড়াল করে দাঁড়ালেন। এক ফেদায়ী ঘুরে আঘাত করতে গেলে বাম হাতে ওর নাকের উপর দশাশয় একটি ঘুষি বসিয়ে দিলে ওর মুখ থুবড়ে রক্ত পড়তে শুরু করলো। সুলতান ওর পেটে খঞ্জরটি বসিয়ে দ্রুত বের করে ফেললেন। সেই সাথে ওকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিলেন। এরপর ফেদায়ী ছটপট করতে করতে মারা গেল। অপর ফেদায়ী সুলতানের পিছন দিক থেকে আঘাত হানল, কিন্তু পূর্বের মতোই এই আঘাতও সুলতান রুখে দিলেন। তবে ফেদায়ীর খঞ্জরের মাথা সুলতানের উরুতে লেগে উরু কিছুটা কেটে গেল। আঘাতটি তেমন মারাত্মক ছিল না বটে, কিন্তু ইতিমধ্যে টিলার আড়াল থেকে আরও 2 ফেদায়ী দৃশ্যমান হলো। এমন সময় অশ্বক্ষুরের আওয়াজ শোনা গেল। মুহূর্তের মধ্যে ফেদায়ীদের ঘিরে ফেলল অশ্বারোহীরা। পালাতে চেষ্টা করল ফেদায়ীরা, কিন্তু অশ্বারোহীদের ক্ষিপ্ত আক্রমণে ঘোড়ার পায়ে পিষ্ট হয়েই এক ফেদায়ী মরে গেল। আরেকজনকে তরবারির আঘাতে মাথা উড়িয়ে দিল অশ্বারোহীরা। সুলতান অশ্বারোহীদের চিৎকার করে বললেন, ওদের হত্যা করো না, জীবন্ত ধরতে চেষ্টা করো। সুলতানের নির্দেশে পলায়নপর চতুর্থ ফেদায়ীকে জীবন্ত ধরে আনলো আবু আবদুল্লাহর নিয়োগকৃত বিশেষ নিরাপত্তা রক্ষীরা। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সেদিনের আক্রমণ থেকে রক্ষা পেলেন সুলতান। সুলতানের নিরাপত্তা রক্ষীদের একজন অনতিদূরের একটি টিলার উপর থেকে ভাগ্যক্রমে দেখে ফেলেছিল সুলতানের উপর ফেদায়ীদের আক্রমণ। সেই সাথে সাথীদের প্রতি ইঙ্গিত করা মাত্র বিদ্যুৎ গতিতে তারা এসে রুখে দেয় ফেদায়ীদের। অন্যথায় সেদিনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার দৃশ্যত কোনো উপায় ছিল না। হয়তো আইয়ুবের ইতিহাস সেখানেই থেকে যেত। 1167 সালের মে মাস মোতাবেক 771 হিজরি সনের জিলকদ মাসে সুলতানের উপর ফেদায়ীদের এই আক্রমণ হয়েছিল। ধৃত ফেদায়ীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইসিয়াত দুর্গ থেকে আমরা 4 জন এসেছিলাম। হাসান বিন আবদুল্লাহ ফেদায়ীকে জোর করে ইসিয়াত দুর্গ ও হাসিস সম্রাট শেখ সিনানের আদ্যপ্রান্ত জেনে নিয়েছিলেন।
হাসান বিন আবদুল্লাহ ইসিয়াত দুর্গের অবস্থান, শক্তি ও সৈন্যের সংখ্যার ব্যাপারেও বিস্তারিত তথ্য সংগ্রহ করে সুলতানকে অবহিত করলেন। সুলতান আইয়ুবী শেখ সিনানের অপকর্ম ও ধ্বংসাত্মক অবস্থা জ্ঞাত হওয়ার পর বললেন, আগামী রাতের শেষ প্রহরে আমরা ইসিয়াত দুর্গের দিকে অভিযান শুরু করব। সকল সেনাধ্যক্ষ এবং কমান্ডারদের তলব করে প্রস্তুতির নির্দেশ দিলেন সুলতান। ফেদাইদের এ আখড়া উৎখাত করা বেশি জরুরি হয়ে পড়েছে। এটাকে কবজা করে আমাদের কাজে ব্যবহার করতে হবে। 1/3 সেনায় যথেষ্ট হবে। তিনি সেনাপতিদের অভিযানের কৌশল কি হবে তাও বলে দিলেন। সেদিন সন্ধ্যায় সুলতানকে খবর দেওয়া হলো, নাসের এক ঝটিকা বাহিনীর সদস্য দীর্ঘদিন পথ ফিরে এসেছে। ইতিমধ্যেই হাসান বিন আবদুল্লার কাছে নাসের তার ইতিবৃত্ত জানিয়েছে। দীর্ঘ বিরামহীন সফর, ক্ষুধা, তৃষ্ণা ও আগুনে পোড়া মরুতাপে নাসেরের অবস্থা খুবই করুণ। লিজাও তার সাথে। এমত অবস্থায় সুলতানের সাথে তাদের সাক্ষাতের ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করলেন গোয়েন্দা প্রধান। লিজার অবস্থা খুবই সঙ্গীন, মৃতপ্রায়। সে চোখ কোটরে দেবে গেছে, রোদে পুড়ে সোনালি চেহারা তামাটে হয়ে গেছে। চেষ্টা করেও কথা উচ্চারণ করতে পারছে না। তবুও ওদেরকে নিয়ে যাওয়া হলো সুলতানের কাছে। নাসের সুলতানকে তাদের হারিয়ে যাওয়া থেকে এখানে আসা পর্যন্ত আদি অন্ত বিস্তারিত জানালো। লিজার আগমন ও তার মনে লিজার প্রেম ও সিদ্ধান্ত সম্পর্কেও জানালো সুলতানকে। সব শুনে সুলতান লিজার উদ্দেশ্যে বললেন, তুমি আজাদ, তোমার ব্যাপারে তোমারই ইচ্ছা কার্যকর করা হবে। লিজা সম্ভবত নিজেকে কয়েদি ভাবছিল। কয়েদখানার পরিণতির জন্যই নিজেকে প্রস্তুত করেছিল লিজা। কিন্তু খোদ সুলতানের মুখে তার স্বাধীনতা প্রাপ্তির ঘোষণা শুনে সে অবাক হয়ে গেল। ক্ষীণকণ্ঠে বলল, আমি জীবনের জন্য নাসেরের সেবিকা হিসেবেই থাকতে চাই। লিজাকে জানানো হলো এই মুহূর্তে তাকে প্রয়োজনীয় চিকিৎসার পর সুলতান নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রীর সান্নিধ্যে দামেস্কে পাঠিয়ে দেওয়া হবে। এরপর সময় ও সুযোগ মতো নাসের তার সাথে সাক্ষাৎ করবে। হাসান বিন আবদুল্লাহ ছিলেন সুলতানের গোয়েন্দা প্রধান। তিনি সব সময় এ ধরনের তরুণীদের পর্যবেক্ষণের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অধীনে রেখে গোপনভাবে ওদের খোঁজ খবর নিতেন। পর্যবেক্ষণের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতো। নাসেরকে সেদিন সেনা ছাউনিতে চিকিৎসার জন্য বলা হলো। চিকিৎসকের নির্দেশ দেওয়া হলো দ্রুত সুস্থতা লাভের জন্য নাসেরের চিকিৎসার প্রতি সবিশেষ যত্ন গ্রহণ করা হোক। গোমস্ত-গ্রিনের প্রতারণা ও ইস্পিত লিজাকে না পেয়ে শেখ সিনান চরম ক্ষুব্ধ। কেউ তার পাশে ঘেঁষার সাহস পাচ্ছিল না। এমত অবস্থায় মাত্র 2 জন ফেদাই যখন তেরেসাকে বন্দি করে দুর্গে ফিরে গেল, তখন শেখ সিনানের ক্ষোভ আরও বেড়ে গেল। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বেরোতে শুরু করলো। তেরেসাকে জিন্দানখানায় বন্দি করে নির্মম শাস্তি দিতে শুরু করলো সিনান। তেরেসাও কম সুন্দরী ছিল না, কিন্তু শেখ সিনানের লোলুপ দৃষ্টি পড়েছিল লিজার প্রতি। লিজাকে উদ্ধার করতে পারেনি ফেদাইরা। নাসের ওকে ওদের আক্রমণ থেকে রক্ষা করে নিয়ে গেল। এর কদিন পর ইসিয়াত দুর্গের বহিদেয়ালের ওপর পাহারাদার সৈন্যরা দেখতে পেল বিশাল ধুলোঝড়ের মতো কি যেন এগিয়ে আসছে। কিন্তু তখন ধূলিঝড়ের কোনো আলামতি ছিল না। তাদের বুঝতে বাকি রইল না কোনো অভিযাত্রী দল আসছে এদিকে। দেখতে দেখতে ধূলিঝড় আরও এগিয়ে এলো। দৃশ্যমান হতে লাগলো অশ্বারোহী বাহিনী। সম্ভাব্য বিপদাশঙ্কা করে যুদ্ধ ডঙ্কা বাজিয়ে দিল প্রহরীরা। দ্রুত খবর দেয়া হলো শেখ সিনানকে। একটু পরেই দেখা গেল হাজার হাজার অশ্বারোহী ও পদাতিক সৈন্যের এক বিশাল বাহিনী এগিয়ে আসছে দুর্গের দিকে। অবস্থা প্রত্যক্ষ করার জন্য দুর্গের উঁচু মিনারে চড়ে বাইরের দিকে তাকালো সিনান। ততক্ষণে সুলতানের বাহিনী বৃত্তাকারে দুর্গ অবরোধের জন্য ছড়িয়ে পড়তে শুরু করেছে। মিনার থেকে মোকাবেলার নির্দেশ দিল সিনান। ফেদাই তীরন্দাজরা সীমানা প্রাচীরের উপরে উঠে নিজের মতো করে অবস্থান নিল, কিন্তু আক্রমণ শুরু করল না। তারা প্রতিপক্ষের অবস্থা ও আক্রমণের জন্য অপেক্ষা করল। সুলতানের বাহিনী দুর্গাভ্যন্তরের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। হাসান বিন আলী ফেদাইদের কাছ থেকে দুর্গের অবস্থা জেনে নিয়েছিলেন। তদুপরি নাসেরের প্রত্যক্ষদর্শী বর্ণনায় তিনি দুর্গাভ্যন্তর সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছিলেন। দুর্গ অবরোধের সময় নাসেরও তাদের সাথে এসে যোগ দিল। নাসের তাদের বুঝিয়ে দিল দুর্গের কোথায় কি রয়েছে। নাসেরের কথা মতো শেখ সিনানের প্রাসাদে আঘাত হানার জন্যে 2টি মিনজানিক অর্থাৎ পাথর উৎক্ষেপণ যন্ত্র, যা সেই যুগের সর্বাধুনিক যুদ্ধাস্ত্র হিসেবে বিবেচিত ছিল, তা স্থাপন করা হলো। মিনজানিক থেকে শেখ সিনানের প্রাসাদে নিক্ষেপ করা হলো ভারী পাথর। প্রথম আঘাতে ছাদের কতটুকু ভেঙে গেল। দুর্গপতির প্রাসাদে শুরু হয়ে গেল আত্মচিৎকার। মিনজানিকের আক্রমণ শুরু হতেই দুর্গের দিক থেকে শুরু হলো তীর বৃষ্টি। মিনজানিক চালকদের কয়েকজনকে ফেদাইরা ধরাশায়ী করে ফেলল। ফেদাইদের তীর বৃষ্টিতে মিনজানিক চালানো কঠিন হয়ে উঠলে পরিস্থিতি দ্রুত আয়ত্তে আনতে তেল ভর্তি মাটির পাত্র নিক্ষেপ করা হলো। মাটির তেল ভর্তি পাত্রগুলো মিনজানিকের দ্বারা নিক্ষিপ্ত হয়ে দুর্গের অভ্যন্তরে তেল ছড়িয়ে ছিটিয়ে দিতে শুরু করলো।
সেই সাথে ছোড়া হলো আগুনবাহী তীর। কিন্তু নিক্ষিপ্ত তেলে তীরবাহী আগুন ধরানোর ব্যাপারটি সহজ ছিল না। উঁচু পাঁচিল টপকে তীর চালাতে না পারায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অগ্নিবাহী তীর নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না। হঠাৎ দেখা গেল দুর্গের ভিতরে পাঁচিলের কাছেই এক জায়গা থেকে ধোঁয়া উঠছে। ধোঁয়ার উৎস লক্ষ্য করে তেলবাহী পাত্র নিক্ষেপ করলে সাথে সাথে সেই তেলে আগুন জ্বলে উঠল। দেখতে দেখতে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল সিনানের প্রাসাদে। শুরু হলো বিকট চিৎকার চেঁচামেচি। অবস্থার ভয়াবহতা বুঝতে শেখ সিনানের বেশি সময় লাগলো না। প্রাসাদে আগুন ধরে গেলে দুর্গের ভিতর থেকে সে সাদা পতাকা উড়িয়ে শান্তির পয়গাম জানালো। শেখ সিনান জানত আইয়ুবী কিংবা খ্রিস্টান বাহিনীর মতো তার সেনারা সম্মুখ সমরে যুদ্ধ করে অভ্যস্ত নয়। তাছাড়া নেশাকে পেশা হিসেবে ব্যবহার করতে গিয়ে নিজেরাও নেশায় আসক্ত হয়ে পড়েছিল। অধিকাংশই নেশায় চুরচুর। এদের দ্বারা আইয়ুবীর বাহিনীর সাথে মোকাবেলা একেবারেই অসম্ভব। যুদ্ধ দীর্ঘায়িত করা হবে সমূলে ধ্বংস হওয়ার নামান্তর। এর চেয়ে পরাজয় স্বীকার করে নেয়াই ভালো। সাদা পতাকা উড়াতে দেখে সুলতান যুদ্ধ বন্ধের নির্দেশ দিলেন। চতুর্দিকে নেমে এলো পিনপতন নীরবতা। কতক্ষণ পর দুর্গের প্রধান ফটক পেরিয়ে কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে সাথে নিয়ে শেখ সিনান বেরিয়ে এলো। সুলতান প্রধান অনুযায়ী শেখ সিনানকে অভ্যর্থনা জানাতে এগিয়ে যাননি, কারণ তার দৃষ্টিতে শেখ সিনান ছিল অমার্জনীয় অপরাধে শাস্তিযোগ্য অপরাধী। সিনান ও তার কর্মকর্তারা যখন সুলতানের কাছে এলো তখন তিনি এদের বসার জন্যও বলেননি। দাঁড়ানো অবস্থায় রেখেই বললেন, সিনান, তুমি আমার কাছে কি প্রত্যাশা করো? প্রাণ ভিক্ষা মহামান্য সুলতান। পরাজিতের কণ্ঠে বলল সিনান। দুর্গের কি হবে? জিজ্ঞেস করলেন সুলতান। আপনার ফয়সালায় আমি মাথা পেতে নেব সুলতান। যত তাড়াতাড়ি পারো তোমার সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে দুর্গ ত্যাগ করো। শুধু জীবন নিয়ে যাবে তোমরা। তোমার সৈন্যরা কোনো অস্ত্র সাথে নিয়ে যেতে পারবে না, আর কেউই কোনো জিনিসপত্র আসবাবপত্র নিয়ে যেতে পারবে না। খালি হাতে দুর্গ ত্যাগ করতে হবে। আর মনে রেখো, ইসলামী সালতানাতের সীমা অতিক্রম করার আগে কোথাও থামবে না। তোমার প্রভু খ্রিস্টানদের কাছে গিয়ে থামবে। এ কথাও শুনে যাও, যে 4 ফেদাইকে তুমি আমার খুন করার জন্য পাঠিয়েছিলে ওরা সবাই নিহত হয়েছে। তবুও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। শান্তি পতাকা তুমি উড়িয়েছ। আল্লাহর নির্দেশ পালনার্থে তোমার শান্তি প্রস্তাবকে আমি সম্মান করলাম, কিন্তু তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা বলা মুশকিল। মনে রেখো, এখন থেকে নিজেদেরকে আর মুসলমান বলে পরিচয় দিবে না। আবারও যদি নিজেদের মুসলমান দাবি করে মানুষকে বিভ্রান্ত করছো জানতে পারি, তবে রোম সাগরে তোমার চেলাপেলা সহ সবাইকে ডুবিয়ে মারব। বেলা যখন পশ্চিম আকাশের তলদেশে তলিয়ে যেতে উপক্রম, তখন দীর্ঘ সারি বেঁধে ফেদাইরা পরাজয়ে মাথা নিচু করে এগিয়ে যাচ্ছে দুর্গ ছেড়ে। শেখ সিনান সেই সারির প্রথম ভাগে তার শীর্ষ কর্মকর্তা মহলের নারী, নর্তকী, সেবিকা ও পেশাদার খুনিদের নিয়ে আগে আগে যাচ্ছে। রিক্ত নিরস্ত্র সিনান এবং তার সকল সৈন্য শান্তি বেলা ডোবার আগেই সুলতানের বাহিনী দুর্গের নিয়ন্ত্রণ কবজা করল। জেলখানায় সকল বন্দীকে মুক্ত করে দেওয়া হলো। দুর্গ থেকে বিপুল পরিমাণ সোনাদানা, হীরা, মুক্তা, উট, ঘোড়া ও আসবাবপত্র সুলতানের হস্তগত হলো। ইসিয়াত দুর্গের দায়িত্ব একজন সেনাপতির হাতে দিয়ে রাতেই সুলতান আইয়ুবী পাহাড়ের দিকে রওনা হলেন। তিনি খুব দ্রুতই ইজাজ দুর্গ দখলে নিয়ে ফিলিস্তিনের দিকে অভিযান পরিচালনার জন্য উদগ্রীব ছিলেন। কদিনের মধ্যে তিনি ইজাজ দুর্গ অবরোধ করলেন। ইজাজ দুর্গকে আলেপ্পোর শাসকরা নানাভাবে আরও বেশি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল। ইজাজ দুর্গের সৈন্যরা ছিল অক্লান্ত। সাইফুদ্দিনের যৌথ বাহিনীতে ইজাজ দুর্গের সৈন্যরা অংশগ্রহণ করেনি। সুলতান আইয়ুবী ইসিয়াত দুর্গের মতো এতটা সহজে ইজাজ দুর্গও দখল করে নিতে পারবেন এমন আশা তার ছিল না। তিনি আশঙ্কা করেছিলেন ইজাজ দুর্গ অবরোধ করলে আলেপ্পোর সৈন্য পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করতে পারে। তাই আলেপ্পোর যে কোনো আক্রমণ প্রতিরোধের পূর্ব প্রস্তুতির ব্যবস্থাও তিনি নিয়ে রেখেছিলেন। অবশ্য আলেপ্পোর বাহিনী তুর্কমানে পরপর পরাজিত হয়ে সাহস হারিয়ে ফেলেছিল। ইজাজ দুর্গের সৈন্যরা অত্যন্ত সাহসিকতার সাথে সুলতানের বাহিনীকে মোকাবেলা করল। একদিন এক রাত পর্যন্ত সুলতানের সৈন্যরা দুর্গের ধারে কাছে যেতে পারেনি। দুর্গ প্রাচীর ভাঙার জন্যে সুলতানের একটি ইউনিট দিনরাত চেষ্টা করেও প্রাচীরের কাছে যেতে পারেনি। ইজাজ দুর্গের সৈন্য সুলতানের সৈন্যদের প্রতি অসংখ্য তীর নিক্ষেপ করে প্রাচীর থেকে দূরে থাকতে বাধ্য করছিল। মিনজানি থেকে বড় বড় পাথর দুর্গ প্রাচীরের প্রধান ফটকে নিক্ষেপ করা হলো। তেল ভর্তি পাত্র নিক্ষেপ করে অগ্নিবাহী তীর দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তবুও দুর্গের প্রধান ফটক ভাঙা সম্ভব হচ্ছিল না। ইজাজের সৈন্যরা সুলতানের মিনজানি ইউনিটের ওপর শক্তিশালী ধনুক থেকে তীর নিক্ষেপ করে বহু হতাহত করে ফেলল। সুলতানের মিনজানিক ইউনিট তবুও মিনজানের চালনা অব্যাহত রাখল। অগ্নিবাহী তীর ও তেল ভর্তি পাত্র নিক্ষেপে ইজাজ দুর্গের সৈন্যরা আগুন নিয়ন্ত্রণের জন্য বালু ছিটিয়ে দেওয়ার দ্রুত ব্যবস্থা করে অনেকাংশেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলো।
অব্যাহত পাথর নিক্ষেপ ও অগ্নিতীর নিক্ষেপে প্রধান ফটকের কাঠে আগুন ধরে পুড়ে গেল, কিন্তু প্রধান ফটক ছিল শক্ত লোহার ছাঁচে তৈরি। কাঠ পুড়ে গেলেও ফটক পেরিয়ে কোনো অশ্বারোহীর ভিতরে প্রবেশ করা সম্ভব ছিল না। কাঠ পুড়ে যে ফাঁক ফোকর হয়েছে তাতে পদাতিক সৈন্যরা ফটকের ফাঁক দিয়ে ভিতরে যাওয়া সম্ভব মনে হলো। আইয়ুবী পদাতিক বাহিনীর একটি ইউনিটকে ভিতরে প্রবেশের নির্দেশ দিলেন। দ্রুতগতিতে একদল পদাতিক সৈন্য প্রধান ফটকের ফাঁক দিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলো বটে, কিন্তু প্রবেশ করা মাত্র ইজাজ সৈন্যরা তাদের কচুকাটা করে মাটিতে লুটিয়ে দিল। পিছনের পদাতিক সৈন্যরা তাদের লাশের ওপর দিয়ে এগুতে থাকলো। দীর্ঘক্ষণের হুড়োহুড়িতে প্রধান ফটকের লোহার ফ্রেম ভেঙে অশ্বারোহী প্রবেশের মতো ফাঁক তৈরি হয়ে গেল। সুলতান এবার অশ্বারোহী ইউনিটকে ভিতরে প্রবেশের নির্দেশ দিলেন। অশ্বারোহী ইউনিট ভেতরে প্রবেশ করতে শুরু করলো, কিন্তু গেট দিয়ে একসাথে দ্রুতগতিতে একাধিক অশ্বারোহী প্রবেশের সুযোগ ছিল না। ইজাজ বাহিনী অশ্বারোহীদেরও ধরাশায়ী করতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে সুলতানের কয়েকশো সৈন্য শাহাদাত বরণ করল। ইজাজ দুর্গের সৈন্য এতটাই প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল যে সুলতানের বাহিনীর পক্ষে দুর্গের ভিতরে নিয়ন্ত্রণ কবজা করা দুরূহ হয়ে পড়ল। সুলতান নির্দেশ দিলেন, সৈন্যদের বলো ভিতরে গিয়ে যে যেভাবে পারে ছড়িয়ে পড়বে এবং অগ্নিসংযোগ করতে শুরু করবে। ততক্ষণে প্রধান ফটক অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। অশ্বারোহীদের ধাক্কা আর আঘাতে ফটকের লোহা দুমড়ে মুচড়ে ফাঁক হয়ে গেছে। কয়েকশত অশ্বারোহী দ্রুত বেগে দুর্গাভ্যন্তরে ঢুকে বেপরোয়া অগ্নিসংযোগ ও মোকাবেলায় প্রবৃত্ত হল। ইজাজ বাহিনী সিংহের মতো অটল অবিচল থেকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেল, কিন্তু তাদের শেষ রক্ষা হলো না। ততক্ষণে সুলতানের ঝটিকা বাহিনী দুর্গের সব স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে। অধিকাংশ ইজাজ সৈন্যই আমৃত্যু লড়াই চালিয়ে গেল। সামান্য কিছু শত্রুসেনা পালিয়ে যেতে সক্ষম হলো, আর বাকি হয় নিহত নয়তো বন্দী হলো। ইজাজ দুর্গ থেকে আলেপ্পো ছিল মাত্র 3 মাইল দূরে। রাতের আগেই আলেপ্পোয় এই সংবাদ পৌঁছে গিয়েছিল যে আইয়ুবী ইজাজ দুর্গ অবরোধ করেছেন। রাতের বেলায় ইজাজ দুর্গ থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা আলেপ্পো থেকেও যখন গোচরীভূত হলো, তখন আলেপ্পোতে অবস্থানকারী গোমস্তাগিন, সাইফুদ্দিন ও মালিকা সালে এর মধ্যে এই নিয়ে মতবিরোধ দেখা দিল যে পিছন দিক থেকে আইয়ুবের উপর আক্রমণ করা হবে কিনা। কিন্তু সেনাপতিরা এক বাক্যে সবাই জানালো সেনাদের মধ্যে লড়াই করার হিম্মত নেই। বাধ্য হয়ে আইয়ুবের বিরুদ্ধে আক্রমণ অভিযান স্থগিত করতে হলো। সাইফুদ্দিন ও গোমস্তাগিনের মধ্যে ইজাজ দুর্গ আলেপ্পোর প্রতিরক্ষার ব্যাপারে মতবিরোধ দেখা দিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে গোমস্তাগিন সাইফুদ্দিনকে হত্যার হুমকি দিলে সে ঐক্য ভেঙে তার অবশিষ্ট সৈন্যদের নিয়ে আলেপ্পো থেকে বেরিয়ে গেল। মালিকা সালের বয়স তখন 15। আইয়ুবের বিরুদ্ধে বিদ্রোহ করার সময় রাজনীতি সম্পর্কে তার তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু এই 2 বছরে সাইফুদ্দিন, গোমস্তাগিন ও খ্রিস্টানদের তৎপরতা দেখে সে অনেকটা অভিজ্ঞ হয়ে উঠেছিল। সে বুঝতে পেরেছিল যে সাইফুদ্দিন, গোমস্তাগিন ও খ্রিস্টানরা তাকে ব্যবহার করে নুরুদ্দিন জঙ্গির রেখে যাওয়া সালতানাতকে ধ্বংসের জন্য আইয়ুবের বিরুদ্ধে জোট বেঁধেছে, তাকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার জন্য নয়। গোমস্তাগিনের কার্যক্রম ও তৎপরতায় মালিক বুঝতে পারল যে গোমস্তাগিন আগাগোড়া একজন ধূর্ত মতলববাজ। সাথে সাথে সে গোমস্তাগিনকে বন্দি করে জেলখানায় অন্তরীণ করে ফেলল। মালিকের কাছে এ সংবাদও পৌঁছায় যে গোমস্তাগিন মালিকা সালেকে হত্যা করানোর ষড়যন্ত্র করেছিল। তাই বন্দি করার 3 দিনের মাথায় মালিক গোমস্তাগিনকে জেলখানার ভিতরেই হত্যা করার নির্দেশ দিল। সুলতান আইয়ুবী ইজাজ দুর্গের নিয়ন্ত্রণ হাতে নিয়ে রাতেই আলেপ্পো অবরোধ করলেন। আলেপ্পো ছিল ইজাজ থেকে মাত্র 3 মাইল দূরে। ইজাজ দুর্গের আগুন দেখেই আলেপ্পোর বাসিন্দা ও সৈন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলেপ্পোর সৈন্যরা এতটাই হীনবল হয়ে পড়ে যে আইয়ুবীর মোকাবেলা করার কথা ভাবতেও তাদের গায়ে কাঁটা দেয়। অপরদিকে কিছুদিন আগেও সুলতান আইয়ুবী আলেপ্পো অবরোধ করেছিলেন, কিন্তু আলেপ্পোর অধিবাসীরা সুলতানের বাহিনীর বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছিল যে সুলতান অবরোধ প্রত্যাহার করে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আলেপ্পোবাসীর সেই সাহসিকতা এখন আর নেই। সবাই ভীত সন্ত্রস্ত, যেন আলেপ্পো শহর একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। অবরোধের দ্বিতীয় দিন মালিকা সালেহের পক্ষ থেকে সুলতানের কাছে এক দূত এলো। দূত কোনো শান্তি প্রস্তাব নিয়ে আসেনি, এসেছে এমন এক মানবিক ও আবেগপূর্ণ পয়গাম নিয়ে, যে পয়গাম সুলতানকে আবেগ আপ্লুত করে ফেলল। পয়গামে লেখা ছিল, মরহুম নুরুদ্দিন জঙ্গির কন্যা সুলতান আইয়ুবের সাথে দেখা করার অনুমতি চাই। নুরুদ্দিন জঙ্গির এই কন্যার নাম ছিল শামসুন নিসা। মালিকা সালেহের ছোট এই কিশোরীর বয়স তখন 10 কি 11 বছর। মালিক যখন দামেস্ক ত্যাগ করে আইয়ুবী বিরুদ্ধে শিবিরে যোগ দেয়, তখন তার মা মালিকের ভূমিকার বিরোধিতা করেন, কিন্তু এই আপন ছোট বোনটিকে মালিক তার সাথে আলেপ্পোয় নিয়ে আসে। অপরদিকে নুরুদ্দিন জঙ্গির বিধবা স্ত্রী মালিকের মাতা রাজিয়া খাতুন আইয়ুবীর পক্ষাবলম্বন করে
দামেস ত্যাগ করতে অস্বীকৃতি জানান। সুলতান জঙ্গি তনয়াকে সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন। কিছুক্ষণ পর দুই সেনা কর্মকর্তাকে সাথে নিয়ে জঙ্গি তনয়া শামসুন্নিসা সুলতান আইয়ুবের তাঁবুতে হাজির হলো। আইয়ুবী জঙ্গি তনয়াকে দেখে এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিলেন। শামসুন্নিসা আইয়ুবীর উষ্ণতায় খুবই কাঁদল এবং আইয়ুবীও খুব কাঁদলেন। শামসুন্নিসার হাতে ছিল মালিকের লেখা পয়গাম। পয়গামে মালিক পরাজয় স্বীকার করে আইয়ুবীকে সুলতান স্বীকৃতি দিয়ে তার আনুগত্যের অঙ্গীকার ব্যক্ত করেছিল। সেই পয়গামে একথাও লেখা ছিল যে হিরনের সাবেক গভর্নর গোমসগিনকে এখানে হত্যা করা হয়েছে। অতএব এখন হিরন ও সুলতানের কবজায় ধরে নেওয়া যায়। তোমরা এই মেয়েটিকে কেন নিয়ে এলে? সেনা কর্মকর্তাদের জিজ্ঞেস করলেন সুলতান। তোমরা কি এই পয়গাম নিয়ে আসতে পারতে না? সেনা কর্মকর্তা এই কথার জবাব না দিয়ে তারা জঙ্গি তনয়ার দিকে তাকালো। নুরুদ্দিন তনয়া শামসুন্নিসা সুলতানের উদ্দেশ্যে বলল, মামুজান, আমাকে এরা নিয়ে আসেনি। আমার ভাই আপনাকে আমার এখানে পাঠিয়েছে। আমরা চাই আপনি আমাদেরকে আলেপ্পোয় থাকার অনুমতি দেবেন এবং ইজাজ দুর্গ আমাদের কবজায় দিয়ে দিবেন। আগামীতে কোনোদিন আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না। সুলতান আইয়ুবী সেনা কর্মকর্তাদের দিকে ক্ষুব্ধ ও তির্যক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই শর্ত আদায়ের জন্যে তোমরা মরহুম সুলতানের এই ছোট মেয়েটিকে নিয়ে এসেছ? ঠিক আছে মা, ইজাজ দুর্গ ও আলেপ্পোর অধিকার তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। সুলতান ইজাজ দুর্গ থেকে সৈন্য প্রত্যাহার ও অবরোধ উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে দিলেন। সেনা কর্মকর্তাদের প্রতি ভর্ৎসনা করে সুলতান বললেন, নিরাপরাধ মেয়েকে আমি ইজাজ দুর্গ ও আলেপ্পোর অধিকার দিচ্ছি। তোমাদের মতো কাপুরুষ, ভীতু, চক্রান্ত ও ষড়যন্ত্রকারীরা এই দুর্গ অধিকার পাওয়ার উপযুক্ত নও। 1176 সালের 24 জুন সুলতান আইয়ুবী ও শামসুন নাহারের মধ্যে এই চুক্তিপত্র স্বাক্ষরিত হল। আইয়ুবী ইজাজ দুর্গ ও আলেপ্পোকে সালতানাতে ইসলামের অন্তর্ভুক্ত করে নিলেন এবং মালিক আস সালেককে আলেপ্পোর স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে দিলেন। এর কিছুদিন পর সাইফুদ্দিনও সুলতানের বশ্যতা স্বীকার করে আনুগত্যের প্রতিশ্রুতি দিল, যার ফলে দৃশ্যত গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে মুক্তি পেলেন আইয়ুবী। কিন্তু পর্দার অন্তরালে প্রাসাদ ষড়যন্ত্র ও চক্রান্ত ও গোয়েন্দাদের শত্রুতা অব্যাহত থাকল। নতুন করে ওরা শুরু করল আইয়ুবী বিরোধী ষড়যন্ত্র।